আমি রিফাত, বড়লোক বাবার দ্বিতীয় সন্তান। আমার বড় ভাই রয়েছে, ভাই বিবাহিত। আমাদের পরিবারের পাঁচজন আমাদের পরিবারের পাঁচজন সদস্য, আমি, ভাইয়া, ভাবি আর মা বাবা। আর যার সাথে বিয়ে হয়েছে সে হলো সিমি। তার বাবা আর আমার বাবা ছোটবেলার বন্ধু। তারা গ্রামে থাকে, মোটামুটি সচ্ছল পরিবার। আজ সিমির বিয়ে হবার কথা ছিল জমিদার বাড়ির ছেলের সাথে, বাবার ছোটবেলার বন্ধু, যার কারণে আমাদের যেতে হয়েছিল বিয়েতে। কিন্তু বিয়েতে গিয়েই আমি ফেঁসে গেছি। জমিদার বাড়ির ছেলেটার অপকর্ম যখন আঙ্কেল জানতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। বিয়েটা ভেঙেই যাবে যাবে অবস্থা। ঠিক তখনই আমার আব্বু তার বন্ধুত্বের পরিচয় দেয়, মানে সিমির সাথে আমার বিয়ে দিয়ে দেন। আমি কাউকে ভয় পেলে সেটা হলো আব্বু। কোনোদিন মুখের উপর কথা বলতে পারিনি, কিন্তু বিয়েটা আমি মানতে পারছি না। আমার গার্লফ্রেন্ড বৃষ্টি যদি একবার জানতে পারে আমার বিয়ে হয়ে গেছে, তাহলে সে আত্মহত্যা করতে পিছুপা হবে না। যখন এসব ভাবছি তখনই ভাবি এলো। ভাবি আমাকে অনেক ভালোবাসে, নিজের ভাইয়ের মতো। তোর এখানে কি কাজ? তো কি করব? বিয়ে করেছিস, বউয়ের কাছে থাকবি? আমি বিয়ে করিনি, তোমরা জোর করে দিয়েছো। আজ তোর বাসর রাত আর তুই ছাদে বসে এসব ভাবছিস? ভাবি, তুমি তো জানো বৃষ্টির কথা। অতীতে যা করেছিস ভুলে যা। কিন্তু দেখ, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। সিমি মেয়েটা দেখতে যেমন সুন্দরী তেমনই গুণবতী। আজ পর্যন্ত পর্দা ছাড়া বাইরে বের হয়নি, কিন্তু বৃষ্টি মেয়েটা কিসব করে ঘুরে বেড়ায়, শরীরের অর্ধেক অংশ এমনিই বোঝা যায়। বৃষ্টিকে আমার কোনোদিনও পছন্দ হয়নি। তোর ভালো লাগতো তাই কিছু বলতাম না। এখন রুমে যা আর মেয়েটার সাথে ভাব জমা। না, যাব না। যাবি না মানে? আয় চল বলছি। ভাবি, কান ছাড়ো, ব্যথা করছে তো। রুমে দিয়ে আসি তোকে, তারপর ছাড়বো। উফ। ভাবি আমাকে ছাদ থেকে টেনে ঘরের ভিতরে রেখে গেল। ভাবি, তুমি যতই বলো না কেন, সিমিকে আমি কোনো দিন মেনে নিব না। বৃষ্টিকে আমি নিজের করেই ছাড়বো, প্রয়োজনে নিয়ে পালাবো, তাও ভালো। তবে সিমির মতো আনস্মার্ট গ্রামের খ্যাপ মেয়েকে আমি মেনে নিব না। কোথায় আমি আর কোথায় সিমি? ভার্সিটির স্মার্ট ছেলেদের মধ্যে কারো নাম নিলে প্রথমে রিফাতের নাম আসে, আর সেখানে সিমিকে নাকি আজ পর্যন্ত পর্দার বাইরে কেউ দেখেনি। দেখতে নিশ্চয়ই বাজে, যার কারণে মুখ ঢেকে রাখে। আমি পিছনে ঘুরতেই সিমি আমার পায়ে হাত দিল। এই কি করছেন আপনি? বাসরাতে স্বামীর পা ছুঁয়ে সালাম করতে হয়, তাই করলাম। ঠিক আছে, তবে আমার কাছে আর ঘেঁষবেন না। আমি আপনাকে বউ মানি না, আর কোনোদিন মানবো না। সিমি হয়তো আমার মুখে এই কথা শুনবে তা ভাবতে পারেনি। আমি ভাবলাম সিমি হয়তো রেগে যাবে, কিন্তু না। শান্ত গলায় উত্তর দিল, আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, যান গিয়ে সোফায় শুয়ে পড়ুন। জি, আপনি ঘুমাবেন না? আমি কখন কি করব না করব সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। নিজের মতো থাকবেন আপনি। আমার কোনো কাজে নাক গলাতে আসবেন না। জি। আমি ফোনটা নিয়ে বেলকনিতে চলে এলাম। বৃষ্টির সাথে একটু কথা বলবো, তাই ভাবছি কল দিব কিনা। রাত 1টা বাজে, হয়তো ঘুমিয়ে পড়েছে বৃষ্টি। ভাবতে ভাবতে কল দিয়ে দিলাম। এত রাতে বৃষ্টির ফোন ওয়েটিং দেখাচ্ছে। কার সাথে কথা বলছে ও? ভাবতে ভাবতে বৃষ্টির ফোন এলো। হ্যালো। বলো। এত রাতে তোমার ফোন ওয়েটিং কেন? কার সাথে কথা বলছিলে? আমি যার সাথে ইচ্ছে কথা বলি, তাতে তোমার কি? আমার কি মানে? তুমি আমার গার্লফ্রেন্ড। গত 2 দিন কই ছিলা? গ্রামে গিয়েছিলাম, ফোনে চার্জ ছিল না, তাই ফোন দিতে পারিনি। এভাবেই বৃষ্টির সাথে অনেকক্ষণ কথা বললাম। যাক, বৃষ্টি তাহলে কিছু জানতে পারিনি। আমি রুমে ঢুকে দেখছি সিমি নামাজ পড়ছে। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। এখন কেন নামাজ পড়ছে ও? ফজরের আজান হতে তো অনেক দেরি। আমি এসব ভাবছিলাম, তখন সিমি সালাম ফিরালো। সিমি উঠতেই, এত রাতে নামাজ পড়লেন যে? কিসের নামাজ এটা? তাহাজ্জুদের নামাজ পড়লাম। গভীর রাতে আল্লাহকে ডাকলে মনের আশা তাড়াতাড়ি পূর্ণ হয়। ও, ঘরের ছবিগুলো কোথায়? ছবি টানানো থাকলে ফেরেশতারা প্রবেশ করে না, তাই ছবিগুলো আলমারিতে রেখে দিছি। আপনি এখনো মুখ ঢেকে রেখেছেন কেন? আপনি চাইলে দেখতে পারেন, আমার সমস্ত কিছুর উপর এখন থেকে আপনার অধিকার রয়েছে।
না থাক, দরকার নেই, যান ঘুমান। আমি বিছানায় শুয়ে পড়লাম আর উনি সোফায়। ওনার সাথে বেশি কথা বলা যাবে না, মায়ায় জড়িয়ে যাব না হলে। কত সুন্দর কণ্ঠ, শান্তশিষ্ট। সিমির জায়গায় অন্য কেউ থাকলে কি করতো কে জানে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো সিমির হাতের ধাক্কায়। কি হয়েছে? ফজরের আজান হয়ে গেছে, যান নামাজ পড়ে আসুন। উফ, জানতো এখান থেকে। আমি ঘুমাবো। আগে যা করেছেন তা করেছেন, এখন এসব চলবে না। নামাজ পড়ে আসবেন, এক্ষুনি যান বলছি। চেঁচায়েন না তো, যাচ্ছি। অজু করে রুমে এলাম। পাঞ্জাবি পায়জামা নেই আপনার? না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এইভাবেই যান, পরে কিনে নেবেন। আমি মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় এলাম। সবাই নামাজ পড়ে, আমি ছাড়া। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমি রুমে প্রবেশ করতে যাব আর তখনই সিমির সাথে ধাক্কা খেলাম। সিমি উল্টে পড়ে গেছে। সরি, বুঝতে পারিনি। আপনি কেন সরি বলছেন? আমি সরি, আমার কারণে আপনি ব্যথা পেলেন। মেয়ে বলে কি, ব্যথা তো ও পেয়েছে আর সরিও বলছে। আপনার কিছু লাগবে? না। আমি তাহলে নিচে গেলাম নাস্তা বানাতে, কিছু প্রয়োজন হলে ডাক দিবেন। যান। সিমি নিচে চলে গেল নাস্তা বানাতে আর আমি রুমে শুয়ে থাকলাম। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি কখন তা বুঝতে পারিনি। এই যে উঠুন, উঠুন বলছি। ভাবি, আর একটু ঘুমাতে দাও না। এই আমি আপনার ভাবি না। ও সরি, বুঝতে পারিনি। আসলে প্রত্যেকদিন ভাবি ঘুম থেকে ডেকে দেয় তো, তাই বুঝতে পারিনি। আসুন নিচে নাস্তা করতে, সবাই অপেক্ষা করছে। আচ্ছা, আসছি। সিমি নিচে চলে গেল আর আমিও ফ্রেশ হয়ে ভার্সিটি যাবার জন্য রেডি হয়ে গেলাম। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। নিচে টেবিলে বসতেই, ব্যাগ নিয়ে কোথায় যাবি? ভার্সিটি। কাল বিয়ে করে আজকে ভার্সিটি যাচ্ছিস, কারণ কি? কিসের বিয়ে? আমি এসব বিয়ে টিয়ে মানি না। দেখ বাবা, যা হয় ভালোর জন্যই হয়, এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি এত কিছু জানি না। আমি গেলাম। নাস্তা না করে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে ভার্সিটিতে চলে এলাম। ভার্সিটি এসে, কি খবর দোস্ত? মুখ এমন লাল হয়ে আছে কেন? আর বলিস না, গ্রামে গেছিলাম বাবার বন্ধুর বিয়েতে। সেখানে মেয়েটার বিয়ে ভেঙে যায় আর বাবা আমাকে বিয়ে করিয়ে দেয় মেয়েটার সাথে। ওয়াও, তাহলে তুই এখন বিবাহিত? হুম। তা দোস্ত, রাতে বিড়াল ঠিকঠাক মারতে পেরেছিস তো? মেয়েটাকে আমি মেনে নেইনি। আমি তো বৃষ্টিকে ভালোবাসি। আর এই মেয়ে একটা খ্যাত, সব সময় পর্দার আড়ালে থাকে, এমনকি বাসাতেও। কি বলিস? এসব মেয়েদের জীবন সঙ্গিনী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার, তুই মেনে নিসনি? চুপ কর তো, সবাই শুধু একটাই কথা বলছে। পরে পস্তাবি। বৃষ্টি থাকতে পস্তাবো না। বৃষ্টির জন্যই পস্তাবি। দেখা যাবে। আমরা কথা বলছি তখন বৃষ্টি এলো। বৃষ্টি আসাতে প্রান্ত চলে গেল ক্লাসে। প্রান্ত বৃষ্টিকে সহ্য করতে পারে না। হাই বেবি। হাই। আসতে এত লেট হলো কেন? রাস্তায় জ্যাম ছিল তাই। বৃষ্টি আর আমি কথা বলছি তখনই ভার্সিটিতে একটা কার আসে। কারটা আমার আব্বুর। আব্বু ভার্সিটিতে কেন এলো? কার থেকে দুইজন নামলো। আব্বু আর সিমি এসেছে। কারণ কি এখানে তাদের আসার? রিফাত, জি আব্বু। চল আমার সাথে। কোথায়? প্রিন্সিপালের রুমটা দেখিয়ে দে। কেন আব্বু? যা বলছি তা কর। আমি আর কথা না বাড়িয়ে প্রিন্সিপালের রুমে নিয়ে গেলাম। আব্বু সিমিকে অনার্স তৃতীয় বর্ষে ভর্তি করালো। সিমি পড়ালেখাও জানে, তাহলে প্রিন্সিপালের রুমের বাইরে। ক্লাস শেষে বৌমাকে সাথে নিয়ে বাসায় যাবি। কিন্তু যা বলছি সেটা করবি। আব্বু চলে গেল। আমার ক্লাস কোনটা? চলেন দেখিয়ে দিচ্ছি। সিমিকে তার ক্লাসে দিয়ে এলাম। আমি আমার ক্লাসে এলাম। কয়েকটা ক্লাস করে ভাবলাম বাসায় যাই, তাই সিমিকে ডাকতে গেলাম। সিমিকে কয়েকটা ছেলে বিরক্ত করছে। কেউ কেউ তার বোরকা ধরে টান দিচ্ছে। সিমি তাদের টাচ করছে না, যত সম্ভব দূরে থাকার চেষ্টা করছে। প্লিজ আমাকে টাচ করিয়েন না, আমার কেন যেন খারাপ লাগছে। ক্লাসে ঢুকে সিমিকে নিয়ে চলে এলাম। বাইকে চড়ে বসে আছি কিন্তু সিমি উঠছে না। কি হলো, উঠুন। আমি বাইকে চড়তে পারি না। কেন?
কোনোদিন বাইকে উঠিনি। আমার হাত ধরুন আর এইখানে পা দিয়ে উঠুন। সিমি আমার কথা মতো উঠে পড়ল। বাইক স্টার্ট করলাম। সিমি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। বৃষ্টিও আমাকে এভাবে অনেকবার জড়িয়ে ধরেছে, তবে কোনো ফিলিংস আসেনি। কিন্তু এবার কেমন যেন লাগছে। বাসায় আসছিলাম তখন সিমি ছোট করে আবদার করলো ফুচকা খাবে। আচ্ছা আপনি বসুন, আমি অর্ডার দিচ্ছি। পার্সেল নেন, বাইরে খেতে হবে না। আমি ফুচকা নিচ্ছি, তখন একটা বাইকের দিকে চোখ আটকে গেল। বৃষ্টি একটা ছেলের সাথে বাইকে করে যাচ্ছে, হয়তো কাজিন হবে। বাসায় চলে এলাম, ভালো লাগছে না। বৃষ্টির কথা মনে পড়ছে। গোসল করে বসে আছি ডাইনিং রুমে। সারাটি দিন এইভাবেই কাটলো। বৃষ্টিকে ফোন দিচ্ছি কিন্তু ধরছে না। সন্ধ্যার সময় আম্মু এলো আর যা বললো তাতে আমার মাথা ঘুরে গেল। আম্মু বলল যে কয়টা বাজে এখন? 7টা। কেন? পড়াশোনা করতে হবে তো নাকি? আমি কি বাচ্চা ছেলে যে বারবার পড়ার কথা বলো? চুপ কর আর রুমে গিয়ে বৌমার কাছে পড়তে বস। কি? কানে শুনিস না? আমি পড়তে বসবো, তাও আবার সিমির কাছে? পড়াশোনা জানেও? সবাই তোর মতো না। আমার বৌমা সব সময় ফার্স্ট ক্লাস হয়ে এসেছে, কোনোদিন দ্বিতীয় হয় নাই আজ পর্যন্ত। চাপা মারা বন্ধ করো তো। চুপ হারামজাদা, আর যা গিয়ে পড়তে বস। সব সময় শুধু বকা দাও তোমরা, কেউ ভালোবাসো না আমাকে। নাটকবাজি বন্ধ করে পড়তে বস। সিমি তোকে আজ থেকে পড়াবে। সিমি যদি তোর ব্যাপারে কোনো নালিশ করেছে তাহলে তোর খবর আছে বলে দিলাম। ভাবি তুমিও? সোজা কথায় কাজ হবে না, তাই না? ওঠ ওঠ, চল। ভাবি লাগছে। ভাবি আমাকে টানতে টানতে রুমে নিয়ে এলো। সিমি, জি ভাবি। নাও একে পড়াতে বসাও। আচ্ছা ভাবি, বসাচ্ছি। শুনে রাখ, কান খাড়া করে, যদি আমি জানতে পেরে যে সিমির সাথে বাজে ব্যবহার করেছিস তাহলে তোর চামড়া ছিলে নেব। আমি শুধু অসহায় ভাবে তাকিয়ে আছি। পড়তে বসেন এখন। তোমরা কি আপনি করে কথা বলো নাকি? জি। এখন থেকে তুমি করে ডাকবা, আর যদি রিফাত তোমায় কিছু বলে তাহলে আমাকে বলবা। আচ্ছা। পড়ো তাহলে, আমি নিচে গেলাম। ভাবি চলে গেল, আমি দরজা লক করলাম। চলো টেবিলে বসে পড়ো। আমি পড়বো না। কেন? আমার ইচ্ছা। কি করবা তুমি? ভাবি, ভাবি। আমি সিমির মুখ চেপে ধরলাম। পাগল নাকি তুমি? হ্যাঁ। ও সরি। মুখ ছেড়ে দিয়ে। এত জোরে কেউ মুখ চেপে ধরে? তুমি চেঁচালা কেন? ভাবি তো বললো। আইসে ভাবির চামচা। হয়েছে, এখন টেবিলে গিয়ে বসে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি টেবিলে বসলাম। সিমির কাছে থাকলে কেমন যেন একটা প্রশান্তি পাচ্ছি। আজ সিমিকে স্পর্শ করে বুকটা জোরে ধুকপুক করছে। তারপরও মাঝে কি যেন একটা বাধা হয়ে আসছে। সেটা হলো বৃষ্টির জন্য। গত 1 বছর ধরে রিলেশনে আছি বৃষ্টির সাথে। একটু হলেও মায়া জন্ম হয়েছে বৃষ্টির জন্য। কিন্তু বৃষ্টির ফোন ইদানিং ওয়েটিং থাকছে, না হলে ফোন ধরছে না। ধরলেও খুব একটা বেশি কথা বলে না। কোথাও ঘুরতে যেতে চায় না। বৃষ্টির জন্য কেমন যেন লাগছে। বৃষ্টিকে ফোন দিলাম। হ্যালো। আমাকে অ্যাভয়েড কেন করছো তুমি? কই? তাহলে আগের মতো কথা বলো না কেন? এমনি একটু টেনশনে আছে তাই। কিসের টেনশন? আমার 10,000 টাকা খুব প্রয়োজন, বাবার কাছেও নিতে পারছি না। কিছুদিন হলো টাকা নিয়েছি। আমি থাকতে এত টেনশন করো কেন? টাকা পাঠিয়ে দিচ্ছি। হুম, আজকে যে ছেলেটার সাথে বাইকে করে ঘুরছিলে, কে ছিল ওটা? কাজিন হয়। ও। আচ্ছা ভাই, আম্মু ডাকছে। টুট টুট টুট। বৃষ্টি নিজে থেকেই ফোন কেটে দিল। কি আর করার, টাকাটা বিকাশে পাঠিয়ে দিলাম। এভাবে অনেক টাকাই বৃষ্টিকে দেই। সিমি চলে এসেছে। কি হলো? বই বের করো। হুম। এগুলো মুখস্থ করো। এতগুলো কিভাবে মুখস্থ করব? পাগল নাকি তুমি? এখন আমি তোমার ম্যাডাম, আপনি করে আর সম্মান দিয়ে কথা বলো। হুট। যা বলছি তাই, আর রাগাবে না।
রাগকে কন্ট্রোল করতে শিখো। কিছু বললেই ভাবিকে বলে দিব কিন্তু। আমাকে কতক্ষণ পড়াবেন? কমপক্ষে 4 ঘন্টা। কি? হুম। দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। তার মানে আপনি 4 ঘন্টা আমাকে শাসন করবেন? হুম। বাকি 20 ঘন্টায় আপনার কি করব আমি, সেটা কি জানেন? ভয় দেখাচ্ছ বেয়াদব ছেলে। কি বললেন? আবার বলেন দেখি। ভাবি ভাবি আমাকে মারবে। মারবো না, চেঁচায়েন না প্লিজ। পড়ো তাহলে। আমি পড়তে লাগলাম। সিমি তার পড়া পড়ছে আর মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছে। ম্যাডাম, বলো। চা খাবো একটু। তুমি করো, আমি নিয়ে আসছি। সিমি চা বানাতে গেল। এই ফাঁকে আমি ফেসবুকে ঢুকে পড়লাম। 2 ঘন্টা ধরে ফেসবুকে আসিনি তো মনে হচ্ছে গতকাল আসিনি। মেয়েদের পিকে হাহা মারছি, মজাই আলাদা। আমার হাত থেকে সিমি ফোন কেড়ে নিল। কি হচ্ছে এটা? ফেসবুক চালাচ্ছি। সেটা তো দেখতেই পাচ্ছি। পড়ার সময় এই ফোন আমার কাছে থাকবে, বুঝেছো? রাত 12টা পর্যন্ত আমাকে পড়ালো, মাঝখানে শুধু ডিনার করার সময় দিয়েছে। বাবা গো, মাথাটা নষ্ট হয়ে গেল। বিছানায় শুয়ে পড়লাম। আর সিমি কোথায়? আমার কেন জানি খারাপ লাগছে সিমির জন্য। মেয়ে হয়ে সোফায় শুয়ে আছে। সিমি, বলো। তুমি ইচ্ছা করলে বিছানায় ঘুমাতে পারো। না থাক, যেদিন তুমি আমাকে মেনে নিতে পারবা সেদিন একসাথে ঘুমাবো। সেটা সম্ভব নয়। শুয়ে থাকলাম। সিমির ঢুকরে কান্নার শব্দ পাচ্ছি। আমার মাথাও ব্যথা করছে। অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করছি, তবুও ঘুম আসছে না। এখনো ঘুমাওনি কেন? মাথা ব্যথা করছে, ঘুম আসছে না। সিমি আমার কাছে এলো। সিমির মুখ এখন খোলা, তবু স্পষ্ট দেখতে পাচ্ছি না। আমার রুমের ড্রিম লাইটের আলো খুব কম। সিমি আমার মাথা টিপে দিচ্ছে। অনেক ভালো লাগছে, তবু ঘুম আসছে না। সিমি কিছু বলল না। আমার পাশে শুয়ে আমাকে তার বুকে নিয়ে নিল। আমি কি বলবো বুঝতে পারছি না। কি করছো? চোখ বন্ধ করে ঘুমাও। সিমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি কিছু বলতে পারছি না। পরম আবেশে চোখ দুটো বন্ধ করে রেখেছি। আমি না চাইতেও সিমিকে জড়িয়ে ধরে নিয়েছি। কোলবালিশ যেভাবে ধরে সেভাবে আছি। কখন ঘুমিয়েছি মনে নেই। মাঝরাতে সিমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে। সিমি বিছানা থেকে নামতে পারছে না, কারণ আমি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছি, একেবারে বুকে। বন্ধু আমাদের নামিয়ে দিতে চায়। আমরা উঠি, তারা কয়েকজন ছিল। পুকুর পাড়ের কাছে গাড়ি থামায়, আমায় জোর করে নামায়। আমি নামতে না চাইলে আমার মাথা ফাটিয়ে দেয়। তারপর তো অজ্ঞান হয়ে পড়ি, আর কিছু মনে নাই আমার। ছেলেটার ছবি আছে তোমার কাছে? আমার মোবাইল ছিল, কিন্তু সেটা তো সেদিন হারিয়ে ফেলেছি। ও আচ্ছা, তুমি চিন্তা করিও না আপু, আমরা দেখছি কি করা যায়। আচ্ছা। যদিও বা আমি এই শহরের ছেলে না, কিন্তু আমার সব ক্লোজ ফ্রেন্ড এই শহরেরই, তাই একটু ভাব নেই। আপু, আরেকটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। রিয়ানের বাসা কই? নোয়াখালী। ও আচ্ছা, এটা আগে বলবা তো। কেন? না কিছু না, তুমি বিশ্রাম করো। আচ্ছা। নিয়ন, এদিকে আয় তো একটু। হ্যাঁ বল। জানি সে তো ছেলে কোথাকার। আপুর হয়তো ততটা ধারণাই নেই যে ওই ছেলে কেমন। আমাদের কিছু করতে হবে দোস্ত। আচ্ছা দেখ তোরা কি করা যায়। আচ্ছা, আজকে আসি। আচ্ছা, সাবধানে যা। রাস্তায় আসতে আসতে ভাবছিলাম আপুর সাথে এমন ঘটনা ঘটলো, তাহলে অনেকের সাথে এমন ঘটেছে হয়তো। ভাবতে ভাবতেই হোস্টেলে চলে এলাম। রাতের বেলা হঠাৎ দিনের ঘটনাটা মনে পড়লো। মিম আপু এটা কিভাবে করতে পারলো? আমি তাকে এত ভালোবাসি আর সে কিনা আমায় সবার সামনে চড় মারলো। আর কখন আপুকে বিরক্ত করব না। আপু ভালো থাকুক, এটাই আমি চাই। যেহেতু সে তার মনের মানুষ পেয়ে গেছে, এখন আর তাকে অযথা কেন বিরক্ত করব। কিরে, কি ভাবছিস? ভাবনায় ছেদ ধরালো। কিছু না। আচ্ছা দোস্ত, তুই না বললি নিলয়কে নোয়াখালীর লোক কেমন হয়? আচ্ছা, তারা কেমন হয়? জানিস না? না। তুই কি উগান্ডা থেকে আগত নাকি? জোর বল না। না রে, নোয়াখালী এমন এক জায়গা যেখানে অধিকাংশ লোক আমাদের থেকে অনেক চালাক আর চতুর। তাদের ভাষা সহজে কোনো মানুষের বোধগম্য নয়। এক কথায় বলি, আমাদের ভাষায় তারা হলো টাউট প্রকৃতির লোক। তাই তো সেখানে যেতে সরকার ভিসার ব্যবস্থা করেছে। আর আমাদের পার্শ্ববর্তী দেশও বটে।
এজন্য। হুম। আচ্ছা, ঘুমা তাহলে। আচ্ছা। শুভরাত্রি। শুভরাত্রি। যদিও বা আজকে আমার ঘুম আসবে না, তবুও চোখ বন্ধ করলাম। মিম আপুর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত এর কথা মনে পড়ছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমাই পড়ছি। সকালবেলা উঠলাম, উঠে মন খারাপ হয়ে গেল। এতদিন তো ভার্সিটি যেতাম মিম আপুকে দেখার জন্য, আজকে কিসের জন্য যাব? দূর, আজকে যাবই না। কিন্তু আবিদ অনেক জোরাজোরি করে ভার্সিটি নিয়ে গেল। ভার্সিটি যেয়ে পৌঁছেছি, এমন সময় গেটের সামনে দেখি মিম আপু তার বফকে নিয়ে ভার্সিটিতে ঢুকছে। আবার মন খারাপ হয়ে গেল, কিন্তু তবুও গেলাম। এক ফ্রেন্ড আমাদের কাছে আসলো, এসেই একটা কাহিনী হয়ে গেছে জিম। কি? অনেক জানতে পেরেছে ছেলেটাকে। কিভাবে? জানি না, তবে ওই তোদের ডাকলো। কোথায়? আমরা যেখানে আড্ডা দিই সেইখানে। চলো তাহলে। হ্যাঁ চল। রিয়ানের সাথে দেখা হওয়ার পর থেকে মাথার ভিতর একটা জিনিস ঢুকছে না। কি বিষয় জানতে পারলো নিয়ন, শুধু আগ্রহটা বাড়ছে। তাই দেরি না করে আমরা সবাই যেখানে আমরা আড্ডা দেই সেখানে গেলাম। আমরা ভার্সিটির বড় বট গাছের নিচে আড্ডা দিতাম সব বন্ধুরা মিলে, তাই সেখানে গেলাম। গিয়ে দেখি সেখানে নিয়ন সহ আমাদের কয়েকজন বন্ধু বসে আছে। নিয়নকে দেখে অনেকটা অন্যমনস্ক মনে হচ্ছে, তাই তার কাছে গেলাম। তোর এই অবস্থা কেন? ও তুই বলিস না বন্ধু, একটা বিষয় জানতে পারছি। কি বিষয়? সেটা বলার জন্যই তো তাড়াতাড়ি ডাকলাম তোদের। বল তাহলে। আপু যে রিয়ানের কথা বলছিল না, তার খবর পেয়েছি। কি বলিস, কই খবর পাইলি? অনেক কষ্ট করে বের করেছি দোস্ত। এই যে এটাও ঠিকানা। তো কার জন্য অপেক্ষা করছি, চল যাই। যাবো, তবে এখন না। কেন? মনে নেই আজকেকার ক্লাস আছে। কার? শ্রুতি ম্যামের। ও আচ্ছা, তাহলে তো ফাঁকি দেওয়াই যাবে না। চল। কি ভাবছেন আমরা ম্যামকে দেখতে যাচ্ছি? ভুল, আসলে নাম শ্রুতি, কিন্তু কাজে বিশ্রুতি। দেখতেও হাতির মহিলা ভার্সন, আর ব্যবহারও সেরকম। তাই তার ক্লাস ফাঁকি দিলে অবস্থা খারাপ করে ছাড়বেন। ক্লাসে যাচ্ছিলাম, নিবিড় ভাইয়ার সাথে দেখা। হাজার হোক আমার সতীন, তাই মনে হয় কথা বলল। এই জিম, ভাইয়া। কেমন আছো? ভালো, আপনি? ভালো। ও আসলে সেদিন মিম তোমার সাথে যা করলো ঠিক করে নাই, তাই তো তোমার সাথে কথা বলতে চাই। আচ্ছা ভাইয়া, আমার তো এখন ক্লাস আছে, তাই আমাকে যেতে হবে, পরে কথা বলবো। আচ্ছা, কিন্তু বলিও ক্লাস শেষে ক্যান্টিনে তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা, আমি আসার চেষ্টা করব। আচ্ছা। নিবিড় ভাইয়ার আচরণ ভালো লাগলো, তাই ঠিক করলাম যেহেতু মিম আপু ডাকছে, তাই ক্লাস শেষ করে দেখা করব। তারপর ক্লাসের দিকে রওনা দিলাম। ক্লাস শুরু হয়ে গেছে, পড়লাম মহা মুসিবতে। এই ম্যাম শুরু হলো থ্রেট। অনেকক্ষণ দেওয়ার পর ক্লাসে ঢুকতে দিল। ক্লাস শেষ করে বন্ধুদের বললাম, তোরা বাইরে অপেক্ষা কর, আমি একটু আসছি। এই সময় তোর কি কাজের কথা মনে পড়লো? যা তোরা, আমি যাচ্ছি, শুধু 5 মিনিট দে। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা বলেই ক্যান্টিনে গেলাম। দেখি মিম আপু আর নিবিড় ভাইয়া বসা আছে। আমি কাছে গেলাম। আপু ডাকছিলে আমায়? জিম, কেমন আছিস? খুব ভালো। তুই এখনো আমার উপর রেগে আছিস? না, বলো কি বলবা। দেখ, তুই আমার ভাইয়ের মতো। আমার বাবা মাও তোকে তাদের সন্তানের মতো মনে করে। তার উপরে আমি তোর থেকে বড়, তাই তোর উপরে হাত তুলেছিলাম। কিন্তু তারপর থেকেই বিশ্বাস কর, আমি অনুতপ্ততাই ভুগছি। তাই নিবিড়ের মাধ্যমে তোকে ডাকলাম। আমায় মাফ করে দে বোন হিসাবে। আচ্ছা আপু, কোনো ব্যাপার না, তোমাদের একসাথে ভালো লাগলো দেখে। ধন্যবাদ। তোমাকেও। আচ্ছা আমি গেলাম। কোথায় যাবি? তারপর সব বললাম। আমার বড় আপুর সাথে প্রেম করার হলো না বোধহয়। যাক, বাদ দেই। আমার বন্ধুরা আবার আমার জন্য অপেক্ষা করছে, তাদের কাছে গেলাম। সবাই মিলে রিয়ানের বাসায় যাই। তার বাসায় গিয়ে তাকে পাই। তাকে নিয়ে তার বন্ধুদের কাছে যাই, তাদের সবাইকে নিয়ে আসি। ভাবছেন কি হচ্ছে, তাই না? দেখতে থাকুন। বলছিলাম না আমার বন্ধুরা সবাই স্থানীয়, আমি আর অপু শুধু বাইরের। আবিদের চাচ্চু রাজনীতি লোক, তাই তার সাহায্য নিয়ে সবাইকে ধরে ফেলি। বেশি বেগ পেতে হয়নি। তারপর তাদের সবাইকে নিয়ে আসি মেঘা আপুদের বাসায়। মেঘা আপু রিয়ানকে 2টো থাপ্পড় মারে। সবাই তার কাছে ক্ষমা চায়। তারপর আমরা সবাইকে পুলিশের হাতে তুলে দেই। এই সব কিছুর প্ল্যান করেছিলাম আমি। যেহেতু আমাদের কাছে প্রমাণ আছে, সেহেতু সহজে ছাড়া পাবে না। মেঘা আপু তাড়াতাড়ি সুস্থ হওয়ায় তাকে আজকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। আর আজকে সবাইকে ধরতে পারায় আপু খুব খুশি। জিম, জি আপু। অনেক ধন্যবাদ তোমাকে। আর এইসব দিতে মানা করছিলাম না? দেওয়া জরুরি ছিল, তাই দিছি। মানে? কিছু না। আচ্ছা আপু, আমি গেলাম। আচ্ছা।
নিজের খেয়াল রেখো। আচ্ছা, বাই। বাই। তারপর আন্টি অনেক জোরাজোরি করে আমাদের খাওয়ালো। খাওয়া দাওয়ার পর হোস্টেলে চলে এলাম। রাতে আবার মিম আপুর কথা মনে পড়লো। সব শেষ। ফেসবুকেতে গেলাম, সেখানে আপু আবার স্ট্যাটাস দিছে, ইন ওপেন রিলেশনশিপ উইথ নিবির হোসেন। এটা দেখে আরো খারাপ লাগলো। বের হয়ে আসলাম ফেসবুক থেকে, রুমের বাইরে গেলাম। ভাবছি আমার আশা শেষ, আর বড় আপুর সাথে প্রেম করা হলো না। ভাবতে ভাবতেই একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, হ্যালো, কে বলছেন? চিনতে পারোনি? না, কে বলছেন? আসলে আমি মেঘা। ও আচ্ছা, মেঘা আপু, তোমার নাম্বার সেভ করা নাই তো? ও হ্যাঁ। এখন কেমন আছো আপু? যেমনটা দেখে গেলে ঠিক তেমনই আছি। ও, থাকা ভালো। খাওয়া দাওয়া করলা? কি বলছো, তোমাদের বাসায় না খেয়ে আসলাম? বাসায় তো তুমি ছিলে। ইস, মনে ছিল না। মন কোথায় থাকে? মন মনে হয় আবার হারায় গেছে। তাই বুঝি। তাহলে এবার ভালো না খারাপের কাছে গেছে? ভালোর কাছেই গেছে। বা, বুঝেই ফেলছো? দেখলে তো বুঝবই, তাই না? এত তাড়াতাড়ি মন হারাই গেল? কি করব বলো, মন যে ভালো মানুষকে পেলে আর আটকানো যায় না। ও আচ্ছা, হুম, তো সে কে? বোঝার সময় এলে ঠিক সে বুঝবে। মানে? কিছু না, বাই। কেটে দিল। আজব তো, কি যে বলে গেল কিছুই বুঝলাম না। যাই হোক, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। সারাদিনে অনেক ধকল গেছে। সকালবেলা ফ্রেশ হচ্ছিলাম, দেখি নিয়নের ফোন। হ্যাঁ বলো। দোস্ত, একটা কাজ করতে পারবি? কি কাজ? মেঘা আপুকে একটু কলেজে নিয়ে যাবি? আসলে আমি নিয়ে যেতাম, কিন্তু আমার একটা কাজ আছে, তাই যদি তুই নিয়ে যাইতি। আচ্ছা, আমি নিয়ে যাব এখন। ধন্যবাদ দোস্ত। ও সবার সামনে আমাকে চড় দিল। হারামজাদা, কাণ্ডজ্ঞান বলে কি কিছু আছে তোর মধ্যে? বিকেলবেলা বাড়ি থেকে বের হয়ে রাত 12টায় নেশা করে বাসায় আসছিস। তোর জন্য মেয়েটা এখনো না খেয়ে আছে, আর তুই বাইরে থেকে কি সব গিলে এসেছিস? তোর সাথে মেয়েটার বিয়ে দিয়েই ভুল করেছি। আমি কি ওকে বিয়ে করেছি? তোমরাই তো জোর করে বিয়ে দিয়ে নিয়ে আসলে। বৃষ্টির মতো মডার্ন মেয়ে থাকতে গ্রামের খ্যাতের সাথে বিয়ে দিলে। বাসাতেও মুখ ঢেকে থাকে। সেটাই তো বড় ভুল করেছি। সিমি মেয়েটা কত ভালো একটা মেয়ে, ওকে তোর মতো জানোয়ারের সাথে তুলে দেওয়াই আমার ভুল হয়েছে। তুই কিভাবে জানবি পর্দার মর্যাদা? বৃষ্টির মতো মেয়েদের সাথেই তো সব সময় মেলামেশা করিস, যারা কিনা ছেলে না মেয়ে বোঝাই যায় না। তোকে বৃষ্টির সাথেই বিয়ে দিব। কবে? খুব শীঘ্রই। আব্বু, আপনি এটা কি বললেন? আমি তো ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। সিমিমা, তুই আমাকে ক্ষমা করে দিস, তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। সিমি কান্না করেই যাচ্ছে। তুই চিন্তা করিস না মা, তোকে অনেক ভালো ছেলের সাথে বিয়ে দিব। বাবা, মেয়েদের বিয়ে তো একবারই হয়। আমাকে যখন বাবা ডেকেছিস, তখন তো তোর ভালোটা আমাকে দেখতে হবে। সিমি চুপ করে কান্না করেই যাচ্ছে। যতদিন না সিমির সাথে তোর ডিভোর্স হচ্ছে, ততদিন তুই আমাদের কারোর সাথে যোগাযোগ রাখবি না। এমনকি আমি আর জীবনেও তোর মুখ দেখতে চাই না। চলে যা এখান থেকে। আব্বু, কিছুদিন সময় দেন ওকে, বাচ্চা ছেলে, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না যতদিন না ও নিজে টাকা ইনকাম করা শিখবে। বাবার টাকায় আয়েশ করতে মজা লাগছে, 1 টাকা নিজ থেকে ইনকাম করে আসুক, তখন বুঝবে দুনিয়া কি। কি হলো, যা এখান থেকে। নেশার ঘরে আছি, তাই সেরকম কিছুই বুঝতে পারছি না। চোখে ঝাপসা দেখছি, মাথাটা চক্কর দিল। তারপর আর কিছু মনে নাই। চোখ খুলে দেখি সিমি আমার মাথায় পানি ঢালছে। শরীরটাও খারাপ করছে, মনে হয় জ্বর এসেছে। কিন্তু সিমি কেন আমার মাথায় পানি ঢালছে? কত অপমান করি, তারপরেও সব সময় আমার খেয়াল রাখে। বৃষ্টি তো কোনোদিন খোঁজও নেয় না আমি কেমন আছি। সব সময় বাইরের কথা নিয়ে পড়তে থাকে, কিন্তু সিমি সব সময় আমার কাছে থাকার চেষ্টা করে। সিমি আমার মাথাটা মুছে দিল আর গা মুছ করিয়ে দিল। কেমন লাগছে তোমার? ভালো। আচ্ছা, শুয়ে পড়ো। সিমি উঠতে যাচ্ছিল, তখন তার হাতটা ধরলাম। কিছু লাগবে? আজকে একটু পাশে থাকো না। তুমি চোখ বন্ধ করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, আর সিমি আমার মাথায় হাত বুলাচ্ছে। কম্বলের নিচে আছি, তারপরেও ঠান্ডা লাগছে। আমি সিমিকে শক্ত করে জড়িয়ে ধরলাম।
সিমি কিছু বলল না, পাশ ফিরে আমাকে তার বুকে জায়গা করে দিল। তোমাকে সারা জীবন এইভাবে আগলে রাখতে চাই, তবে ভাগ্যে না থাকলে তো কিছু করার নেই। রুমের লাইট জ্বলছে, আমি সিমির বুকে আছি, তারপরও কাঁপছি। সিমিকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। সারা জীবন এইভাবে থাকলে কি হয়, একটু ভালোবাসাই তো চেয়েছি। সিমি আমার মুখের দিকে তাকিয়ে আছে, জ্বরের কারণে মুখটা একটু শুকিয়ে গেছে। হালকা গোলাপি আর গোলাপের মাঝামাঝি ঠোঁটের রং, জোড়া ভ্রু, সাদা ধবধবে চেহারা, এখন কত সুন্দর লাগছে। কিন্তু আমার সাথে শুধু বাজ ব্যবহার করে। আমার কি স্বামীর ভালোবাসা পেতে ইচ্ছে করে না? আজ পর্যন্ত পরপুরুষের দিকে ঠিক মতো তাকাইনি, শুধুমাত্র স্বামীকে প্রাণ ভরে দেখবো বলে। স্বামীর ভালোবাসা তো দূরে থাক, এই ছেলে তো আমাকে টাইমই দেয় না। আল্লাহ কি আমার ভাগ্যে স্বামীর ভালোবাসা লেখেনি, নাকি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে? ওনাকে বুকে পেয়েও কি ভালোবাসা পাবো না? সিমি এসব ভেবে দীর্ঘ একটা নিঃশ্বাস নিল। সিমির শরীরটা কত নরম, একেবারে তুলা হয়ে আছে, আর আমি জিম করে শরীরকে পাথর বানিয়ে দিয়েছি। শরীর থেকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে, আমার শরীরটাও হালকা গরম লাগছে। এত কাছে একটা মেয়ে আছে, এমনকি বুকে নিয়ে আছে, তাহলে যা হয় আর কি। কিন্তু না, সিমির সাথে এসব না। আমার অবস্থাও ক্রমশ টাইট হয়ে যাচ্ছে, ওকে ছাড়তেও মন চাচ্ছে না। তার পায়ের সাথে পা ঘষছি, তার নরম পিঠকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। বুক থেকে তার গলা পর্যন্ত গেলাম, ছোট করে একটা চুমু দিলাম। সিমি আমার প্রত্যেকটা স্পর্শে কেঁপে উঠছে। সিমি হয়তো বুঝতে পেরেছে আমার অবস্থাটা। সুযোগ যখন পেয়েছি তোমাকে কাছে পাবার, তখন এটাকে কাজে লাগাতে হবেই। সিমি আমাকে একটু উপরে টানলো। সিমির মুখ খোলা, এই প্রথম সিমিকে দেখলাম। সিমি এতটা সুন্দর, টানা টানা চোখ, চেহারার কাটিংটা কি আর বলবো। সব থেকে আকর্ষণীয় হলো তার গোলাপের পাপড়ির মতো ঠোঁটের নিচের তিলটাকে ছোট করে চুমু দিলাম। সেখান থেকে ঠোঁটে এত মিষ্টি লাগছে। সিমি আমার চুল খামচি মেরে ধরে রয়েছে, মনে হচ্ছে সারা জীবন ভাবেই থাকি। ডান হাত দিয়ে তার জামার তলে দিয়ে হাত ঢুকিয়ে তার নাভিতে রাখলাম। সিমি পুরাই কেঁপে উঠল, উত্তেজনার বশে সিমির ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছি। কামড় দিচ্ছ কেন? সরি। কাছে আসো। এবার নিচ থেকে ঠোঁট জোড়া করলো, তারপর সব হলো যা কাপলদের মধ্যে হয়। সকালবেলা ঘুম ভেঙে দেখি সিমির বুকে রয়েছি, শরীরটা মোটামুটি সুস্থ মনে হচ্ছে। উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম, এসে দেখি সিমি জেগে গেছে। সিমি আমার কাছে এলো। দেখি তো এখন তোমার জ্বর আছে কিনা। জ্বর আগে থেকে কমেছে। তুমি শুয়ে থাকো, আমি ফ্রেশ হয়ে তোমার জন্য নাস্তা বানিয়ে আনছি। সিমি ফ্রেশ হতে গেল আর আমি শুয়ে থাকলাম বললে ভুল হবে, মোবাইল নিয়ে টিপাটিপি করছিলাম। সিমি ফ্রেশ হয়ে এলো, বোরকা পরে নিল। বাসাতেও কি বোরকা পরা জরুরি? আমাকে দেখার অধিকার বাবা মা আর তোমার, তুমি ছাড়া অন্য কাউকে কেন দেখতে দিব? না মানে? কোনো মানে না, ফোন রেখে ঘুমিয়ে থাক। এইমাত্র ঘুম থেকে উঠলাম। চোখ বন্ধ করে শুয়ে থাকো। একটু কাছে আসো তো। বলো। আমি সিমিকে কাছে টেনে নিলাম। সিমি এখন আমার নিচে আর আমি তার উপরে রয়েছি। কি করছো? ছাড়ো। ছাড়ার জন্য তো ধরিনি। এখন ছাড়ো, এমনিতেই রাতে ঘুমাতে দাওনি। না, একটু আদর করি। এখন দাও। একটু। নাস্তা বানাতে হবে তো। তাহলে তাড়াতাড়ি একটা কিস দাও, না হলে ছাড়বো না। যার ইচ্ছা হয়েছে সে করুক, আমি পারবো না। আমি সিমির নিকাবটা খুললাম, এক দৃষ্টিতে সিমির দিকে তাকিয়ে আছি। মেয়েটা সত্যি অনেক সুন্দর, দেখলেই প্রেমে পড়ার ইচ্ছে করবে। সিমি কিছুটা লজ্জা পেল। সিমির ডান গালে হাত দিলাম, আস্তে করে তার উপর এক পা দিলাম, বাম হাতটা তার মাথার তলে রাখলাম। সিমি প্রত্যেকবারই কেঁপে উঠছে। আস্তে আস্তে সিমির ঠোঁটের কাছে আমার ঠোঁট নিয়ে গেলাম, কিন্তু কিস করলাম না। তার ঠোঁটের সাথে আমার ঠোঁট হালকা স্পর্শ করে আছে। আমি কি কিস করব? সিমি আমার মাথার চুল খামচে ধরে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলো, অনেকক্ষণ পর ছাড়লো। দুজনেই হাঁপাচ্ছি। সিমি আমাকে জড়িয়ে ধরে বুকে মুখ লুকালো। কি হলো তোমার? লজ্জা পাচ্ছ বুঝি? কেন? তোমাকে এত রোমান্টিক হতে কে বলেছে? সুন্দরী বউ থাকলে তো যে কেউই রোমান্টিক হয়ে যাবে। কইছে তোমারে?
ছাড়ো, এখন রান্না করতে হবে। সিমিকে ছেড়ে দিলাম। সিমি নিকাব ঠিক করে রান্না করতে গেল। বৃষ্টিকে ফোন দিলাম। হ্যালো বেবি। রাখো তোমার হ্যালো, বউকে পেয়ে কি আমাকে ভুলে গেলে? তুমি যা করতে বলেছো তাই তো করছি। সবকিছু ঠিকঠাক আছে তো? হুম। ঠিক আছে, তাহলে প্ল্যান মতো সব করো। কিছুদিনের মধ্যেই সিমিকে ফাঁসিয়ে দিব। বাই। কি ভাবছেন সিমিকে মেনে নিয়েছি? না, এসব করছি সিমির বিশ্বাস অর্জন করার জন্য। আর এসব করছি বৃষ্টির কথায়। গতকাল বাবার চর খেয়েই নেশা কেটে গেছিল। তারপর সবকিছু মনোযোগ দিয়ে শুনলাম আমার থেকে সিমিকে বেশি বিশ্বাস করে, ভালোবাসে। সিমিকে কি এমনি ছেড়ে দিব নাকি? তখন অজ্ঞান হবার ভান করি। তারপর আমাকে সবাই রুমে নিয়ে গেল। সবাই রুম থেকে যাবার পর সিমি আমার জ্ঞান ফেরায়, মানে পানি ছিটা দেয়। সিমি সোফায় গিয়ে শুয়ে পড়ে আর আমি বৃষ্টিকে ফোনে সবকিছু বলি। তারপর বৃষ্টি আমাকে এসব করতে বলে আর আমি সেই মাফিক কাজ করছি। সত্যি বলতে সিমি অনেক সুন্দর। বৃষ্টি সিমির কাছে কিছুই না, তবুও সিমিকে মানতে কষ্ট হচ্ছে। একটু পরে সিমি এসে খাবার জন্য ডেকে গেল। নিচে গিয়ে সবার সাথে নাস্তা করলাম, কিন্তু কেউ খারাপ কিছু বলল না। গতকাল যা করেছি তার জন্য তো বকার কথা ছিল। রুমে গেলাম, সিমি বিছানা ঠিক করছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। উফ, ছাড়ো তো, কেউ দেখে ফেলবে। দেখুক, সমস্যা কি? পাগল। হঠাৎ শুনতে পেলাম আম্মু ডাকছে। নিচে গিয়ে দেখি ভাবি অজ্ঞান হয়ে গেছে। বাসাতে কেউ নেই। ভাবিকে নিয়ে হাসপাতালে গেলাম। সিমি আর আম্মুও গেল সাথে। ভাইয়াকে কল করার জন্য হাসপাতালের বাইরে এলাম। ভাইয়াকে আসতে বলে ফোন রাখলাম। হাসপাতালের সামনে আবাসিক হোটেল রয়েছে। একটা রিক্সা এসে হোটেলের সামনে দাঁড়ালো। রিক্সাতে বৃষ্টি আর তার কাজিন রয়েছে। তারা হোটেলে ঢুকলো। আমিও গেলাম তাদের পিছু পিছু। তারা রুমে গেল। 5 মিনিট পর আমি রুমে নক করলাম। রাফি দরজা খুলল। রাফি শুধু শর্টস পরে আছে। আমার যা বোঝার বুঝে গেছি। রাফি আমাকে দেখে কাঁপছে। ভিতর থেকে, এই কে এসেছে? কি হলো, তাড়াতাড়ি আসো তো। আমি রাফিকে টেনে রুমের বাইরে বের করে দিলাম। রুমে ঢুকে দরজা লক করলাম। রিফাত, তুমি এখানে? আরে সোনা, এরকম কেন করছো? না না, না মানে কি হলো বলো? না মানে রাফির সাথে আছি এখানে, তাই। থাকলে সমস্যা কি? নিশ্চয়ই কোনো কাজ আছে তোমার এখানে, তাই না? হ্যাঁ, আসলে আমার শরীরটা খারাপ তো, তাই। শালি, তোর লজ্জা করে না? হাতে নাতে ধরার পরেও মিথ্যা বলছিস। না মানে তোর এতই শখ হলে আমাকে বলতি, কেন আমার সাথে ছলনা করলি? তো কি করব? তুই তো তাও সিমের সাথে এসব করেছিস, তখন কেন আমার কথা ভাবিসনি? সব তো তুই করতে বলেছিলি। হ্যাঁ বলেছিলাম, যাতে তোর বাবা তোকে বাসা থেকে বের না করে দেয়। আমাকে বের করলে তোর সমস্যা কি? তোকে বের করা মানে তোর সম্পত্তির ভাগ শেষ। আর তোর টাকা না থাকলে তোকে রেখেই কি হতো? তার মানে তুই আমার টাকাকে ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকাই সব। টাকা আছে তো সব আছে। আমার কেমন যেন লাগছে, মাথাটা গরম লাগছে। মানে আমার রাগ চরম পর্যায়ে। আর কোনোদিন যদি আমার সামনে আসিস তাহলে সেদিনই তোকে খুন করে ফেলবো। তোর কারণে একটা সৎ সরল মেয়েকে কষ্ট দিয়ে আসছি, যে কিনা কোনো স্বার্থ ছাড়াই আমাকে ভালোবাসে। আর তুই, ছি, তোর ব্যাপারে কথা বলতেও ঘৃণা করছে। দরজা খুলে বাইরে এলাম। রাফি কোনায় বসে আছে যাতে কেউ সহজে দেখতে না পায়। সেখানে আর কিছু না বলে হসপিটালে এলাম। ভাইয়া আর আব্বু চলে এসেছে। সিমির দিকে তাকাতেও লজ্জা করছে। কেন এতদিন তার নিঃস্বার্থ ভালোবাসাকে বুঝতে পারলাম না। যত তাড়াতাড়ি সম্ভব সিমির কাছে ক্ষমা চেয়ে নিব। কি হয়েছে তোমার? ওই তাহলে মুখ কালো করে আছো কেন? এমনি। ভাবির কি হয়েছে? তুমি চাচা হতে চলেছো। সত্যি? হুম। আলহামদুলিল্লাহ, অবশেষে ভাইয়ার মন থেকে কষ্টটা দূর হলো। ভাইয়ার বিয়ে হওয়া হয়েছে 4 বছর, কিন্তু কোনো সন্তান হয়নি। তবে ভাইয়া ভাবি দুজনকে খুব ভালোবাসে, তাই এত ধৈর্য ধরে একসাথে ছিল দুজন। অবশেষে তারা সফল হলো। হসপিটাল থেকে বাসায় এলাম সবাই। ভাইয়ার সে কি যত্ন, কোলে করে রুমে নিয়ে গেল। আমি গাড়িটা গ্যারেজে রেখে আমার রুমে এলাম।
সিমি শুয়ে আছে, হয়তো ক্লান্ত। আমি দরজাটা লক করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এলাম। বিছানার পাশে দাঁড়িয়ে আছি। কিভাবে সিমির কাছে ক্ষমা চাইবো? ওভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে একটা কথা বলবো। বলো। আমি সিমির উপর শুয়ে গেলাম, যাতে রাগ করে কোথাও যেতে না পারে। এই, কি করছো? একটু আদর। এখন না। সিমি, হুম। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা কেন চাইছো? এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, অন্য মেয়েদের সাথে ঘুরেছি, আরো কত কি। এখন থেকে ওসব বাদ দিবা, তাহলেই হবে। থ্যাঙ্কস। এত দুষ্টু কেন তুমি? কই, শুধু চুমু দাও। আমার চুমু ভালো লাগে না বললেই হতো, আর খাবো না। সিমি কিছু বলল না। 2 মিনিটের জন্য ঠোঁটটা নিজের দখলে নিয়ে নিল। আমার বরের প্রত্যেকটা ছোঁয়া ভালো। বিশ্বাস করি না। কেন? এমনি। আরো চাও বললেই পারো। দিনকাল ভালোই যাচ্ছে। ভাবির সাথে দুষ্টুমি, ভার্সিটিতে সিমির সাথে গিয়ে মজা, সন্ধ্যাবেলা পড়ার জন্য সিমির কাছে ঝাড়ি খাওয়া, আর রাতের বেলা আমার নিয়ম মতো রোমান্স করা। 7 মাস পর ভাবির বিদায় হলো। ভাইয়া ভাবিকে একা ছাড়বে না, তাই নিজেও গেল। কিছুদিন পর আমি সিমি, আব্বু আম্মু বসে আছি। কিছুদিনের জন্য আমরা তোর দাদির বাসায় যাব কাল। ও, বোমা, আমার ছেলেটাকে দেখে রাখিও। আচ্ছা। কি বাস দিল আব্বু। আব্বু আম্মু দাদির বাসায় চলে গেল। কাজের মেয়েটা কিছুদিন ছুটিতে আছে। ভাই ভাবিও নেই, শুধু সিমি আর আমি। ভাবতে পারছেন কি হতে পারে? তাড়াতাড়ি ফার্মেসি থেকে বাসায় এলাম। এমনিতেই সিমি কিছুদিন ধরে রাগ করে আছে। আমার দোষ হলো ফেসবুকে মেয়েদের রিপ্লাই দেয়া। সে যাই হোক, আজ সব ঠিক করেই ছাড়বো। রুমে গিয়ে সিমিকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। বাসায় কেউ নেই, তাই 3 পিস পরে আছে। ঘাড়ে চুমু দিতে সমস্যা হচ্ছে না, কিন্তু সিমি এখনো রেগে আছে। ছাড়ো তো। এত রাগ কেন? বুঝতে হবে না। সিমিকে আমার দিকে ঘুরিয়ে তার ঠোঁটে ঠোঁট রাখলাম। আর রাগ আছে? হালকা। আবার দিলাম। আরো আছে? না। সিমিকে কোলে করে বিছানায় গেলাম। সিমির উপর শুয়ে আছি। সিমি, ভালোবাসি। কাকে? আমার সিনিয়র বউকে। আমিও ভালোবাসি আমার জুনিয়রটাকে। সিমির কাঁধে হালকা করে কিস করলাম। আস্তে আস্তে তার কানের লতিতে কিস করলাম। তারপর যা হবার হয়েছে। এত কিছু বলা নিষেধ। সিমিকে জড়িয়ে ধরে শুয়ে আছি। হঠাৎ কে যেন কলিং বেল বাজালো। যাও দেখো গিয়ে কে এসেছে। তুমি যাও। দেখতে পাচ্ছ না কিছু পড়ে নেই? যাচ্ছি তো। দরজা খুলে দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে। কি চাই এখানে? তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। আমি কিছু বলবো না। প্লিজ। এখন যেতে পারো। এই বলে ধারাম করে দরজাটা বন্ধ করে দিলাম। ওর সাহস দেখে বাঁচি না। আমার তো নিজের উপরই ঘৃণা হচ্ছে। এতদিন কাকে ভালোবেসেছিলাম? যে মেয়েটা আমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসে, তাকে দূরে ঠেলে দিয়েছিলাম। আর স্বার্থপরটাকে দিনের পর দিন ভালোবেসেছিলাম। রুমে এসে দেখছি সিমি ওয়াশরুম থেকে বের হলো। কে এসেছিল গো? বৃষ্টি। কেন? জানি না, ওকে দেখি দরজা বন্ধ করে দিয়েছি। ও, তুই মন খারাপ করছো কেন? বৃষ্টি যদি আবার তোমার জীবনে ফিরে আসতে চায়, তখন আমার কি হবে? কিছু হবে না। বৃষ্টিকে মেনে নিব না। নিচে বারবার কে যেন কলিং বেল বাজাচ্ছে। বৃষ্টি হবে হয়তো। কোথায় যাচ্ছ? শুনতে পাচ্ছ না কে যেন কলিং বেল বাজাচ্ছে? যেতে হবে না। দেখে আসি। বারণ করার পরেও সিমি চলে গেল। কিছুক্ষণ পর রুমে বৃষ্টি ও সিমি একসাথে আসে। বৃষ্টি, তোমাকে না বললাম এখান থেকে চলে যেতে? প্লিজ আমার কথাটা একবার শুনে নাও। না, শুনবো না। আহা, শুনে নাও না কি বলতে চায়। আচ্ছা, তাড়াতাড়ি বলো। আমি প্রাইভেটে বলতে চাই। মানে? শুধু তুমি আর আমি থাকবো। তাহলে দরকার নেই। সিমি এখান থেকে যাবে না। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না।
তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও।